ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসেন সামি। স্পোর্টস লাইভ শুরু করছি বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রসঙ্গ দিয়ে। সিরিজ নির্ধারণের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। মিরপুরে ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচের আগে রেস্টে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, তবে কোচদের নিয়ে একাডেমি মাঠে ঘণ্টাখানেক ব্যাটিং প্র্যাকটিস করেছেন নাজমুল শান্ত। একই ফ্রেমে কোচ সালাউদ্দিন, মোহাম্মদ আশরাফুলের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডেতে 27 আর দ্বিতীয় ওয়ানডেতে 0 রানে ফেরা এই তারকা একাডেমি মাঠে করেছেন ব্যাটিং অনুশীলন। আর সলা পরামর্শের জন্য ছিলেন 3 কোচ। ভুল শোধরাতে দীর্ঘদিনের কোচ সোহেল ইসলামের কাছ থেকেও পেয়েছেন তালিম। ব্যাটিংয়ের চরম ব্যর্থতায় পাকিস্তানের কাছে ধরাশায়ীর পর শেষ ওয়ানডের আগে বিশ্রামেই ছিল বাংলাদেশ দল। তবে শনিবার দুপুর 1:45টার দিকে মিরপুরে আসেন শান্ত। রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে নামছে টাইগাররা। সেই মিশনে বড় চ্যালেঞ্জ যেন ব্যাটিংয়ের দৈন্য দশা। আগের ম্যাচে এমন হতাশাজনক হারে আত্মবিশ্বাসেও নিশ্চয়ই কিছুটা চিড় ধরেছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশেও রয়েছে এক পরিবর্তনের গুঞ্জন। অপরদিকে বড় ব্যবধানে জয়ের পর শেষ ওয়ানডের আগে আত্মবিশ্বাসের পারদটা নিশ্চয়ই উপরে থাকবে পাকিস্তানের। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বিশ্রামে ছিল সফরকারী দলটাও। জিতলেও শেষ ম্যাচে অন্তত এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে সফরকারীদের। কাঁধে চোট পাওয়ায় শেষ ওয়ানডের একাদশে থাকছেন না হুসেন তালাত। দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে অলরাউন্ডার সাদ মাসুদের। সবশেষ 5টি দ্বিপাক্ষিক সিরিজের 4টিতে পরাজয়। ওয়ানডেতে বাংলাদেশের শোচনীয় অবস্থাটা স্পষ্টই। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ভরাডুবির পর কিছুটা চাপে রয়েছে মেহেদী মিরাজের দল। তবে সবশেষ উইন্ডিজের বিপক্ষে এই মাঠেই 1-1 সমতায় থাকার পর সিরিজ জয় থেকে সেই অনুপ্রেরণা নিতেই পারে টাইগাররা। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার হিসেব নিকেশ আর র্যাঙ্কিংয়ে ওপরে ওঠার লড়াই। বাংলাদেশ কি পারবে সিরিজটা নিশ্চিত করতে? রোববার সেই উত্তরটা মিলবে হোম অব ক্রিকেটে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আজ থেকে 5-6টা বছর আগে আপনি যদি কাউকে জিজ্ঞেস করতেন যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ফরম্যাট কোনটা, একদম চোখটা বন্ধ করে এই উত্তরটা দিয়ে দেওয়া যেত, সেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাট। কারণ এই ফরম্যাটটাতে একটা সময় বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো খেলতো, সেটা বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল। একটা সময় প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল যেন এক গোলক ধাঁধায় এই মুহূর্তে বন্দী। 2012 সালে ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক জয়ের 14 বছর পেরিয়ে আজ 2026-এ দাঁড়িয়েও বড় লক্ষ্য তাড়া করার সাহস দিন দিন ফিকে হয়ে আসছে টাইগারদের সামনে। পরিসংখ্যান বলছে শেষ 10টি রান তাড়া করার ম্যাচে জয় হারের ব্যবধান আকাশ এবং পাতাল। কিন্তু কেন এই ব্যর্থতা? টপ অর্ডারের ব্যাটিং ধস নাকি মানসিক চাপের কাছে আত্মসমর্পণ? 14 বছর আগে এই মিরপুরে ভারতের বিপক্ষে 289 রান তাড়া করে জেতা ম্যাচটি ছিল বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সাক্ষী। তামিম, সাকিব, মুশফিকদের সেই লড়াই আজও ক্রিকেট প্রেমীদের মনে শিহরণ জাগায়। কিন্তু সেই গৌরবের দীর্ঘ 14 বছর পেরিয়ে পরিসংখ্যান মনে করিয়ে দেয় কঠিন এক সত্য। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ যেন আজ এক গোলক ধাঁধায় বন্দী। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে শেষ 10টি রান তাড়া করার ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 4টিতে। তবে এই জয়গুলো এসেছে বেশিরভাগই ছোট বা মাঝারি লক্ষ্যের বিপরীতে, যেমন পাকিস্তানের বিপক্ষে 115, শ্রীলঙ্কার বিপক্ষে 236 বা নিউজিল্যান্ডের বিপক্ষে 99 রান। বড় লক্ষ্য বা চাপের মুখে নামলে চিত্রটা বদলে যায় পুরোপুরি। 275 রানের বেশি তাড়া করতে গিয়ে বাংলাদেশ খেলেছে 83টি ম্যাচ, জয় পেয়েছে মাত্র 11টিতে, অর্থাৎ পরাজয়ের হার প্রায় 87%। সমস্যাটা শুধু শেষ দিকে নয়, শুরুতেও। 2023 সালের পর থেকে লক্ষ্য তাড়া করতে নেমে 100 রান তোলার আগেই 4 উইকেট হারিয়ে বসার হার প্রায় 60%। ওপেনিং জুটির অস্থিরতা এর অন্যতম বড় কারণ। গত 9টি রান তাড়া করার ম্যাচে বাংলাদেশ ব্যবহার করেছে 6টি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি। 2024 সাল থেকে রান চেসিংয়ে ওপেনিং জুটির গড় মাত্র 20.5। তানজিদ তামিম ছাড়া বাকিদের গড় 20-এর নিচে। 2024 সাল থেকে রান তাড়ার ম্যাচে প্রথম 5 উইকেটের ব্যাটিং গড় মাত্র 105। এই দীর্ঘ সময়ে 250-রও বেশি রান তাড়া করে জেতার নজির মাত্র একটি, অর্থাৎ যখনই লক্ষ্যটা 250-র উপরে যায় তখনই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে 2 ওয়ানডেতে 2 ভিন্ন চিত্র দেখেছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সম্প্রতি সবচেয়ে ভালো ফর্মে থাকা তানজিদ তামিমের দিকে তাকালে আপনি হয়তো মুগ্ধই হবেন। শেষ 10 ম্যাচে একটিতে সেঞ্চুরি, দুটিতে অলমোস্ট সেঞ্চুরি এবং আরও 2টি 50 পেয়েছেন তিনি। তবে এখানেই রয়েছে এক শুভঙ্করের ফাঁকি। যে ম্যাচগুলোতে তিনি রান পেয়েছেন তার প্রত্যেকটিতেই আগে ব্যাট করে। চাপের মুহূর্তে কিংবা রান চেসিংয়ের ক্ষেত্রে শুধু তানজিদ তামিম নয়, এই ঘুণে ধরা আত্মবিশ্বাসটা গোটা বাংলাদেশের। আর সেখান থেকে যদি বেরোতে না পারে তাহলে কোয়ালিটি অফ ক্রিকেটে এদেশ পিছিয়েই থাকবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আগে ব্যাটিং করা ম্যাচে তানজিদ হাসান তামিম ভালো ব্যাটিং করছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। চেস করা ম্যাচেও তানজিদ তামিম ভালো ব্যাটিং করেন যখন লক্ষ্যমাত্রাটা ছোট থাকে। কোন জায়গাটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, মূলত লক্ষ্যমাত্রাটা যখন বেশি তখন তানজিদ হাসান তামিম কেমন ব্যাটিং করছেন সেটার একটা উপস্থাপনা ঠিক এই মুহূর্তে আমাদের কাছে আছে এবং সেই উপস্থাপনাটা দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। তানজিদ হাসান তামিম ওয়ানডে ফরম্যাটটা নিয়ে যদি আমরা চিন্তা করি, ঠিক যে সময়টাতে লক্ষ্যমাত্রা 250-এর চাইতে বেশি, অর্থাৎ 250-এর চাইতে বেশি লক্ষ্যমাত্রায় যখন বাংলাদেশ ব্যাটিং করছে, এই সময়টায় তানজিদ হাসান তামিমের মতো একজন চমৎকার ক্যালিবারের ব্যাটার তার গড়টা কোথায় নেমে আসছে আমরা একটু দেখবো আমাদের উপস্থাপনায়। ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখি, ইগনোর দ্য পিকচার, এটা একটা এআই পিকচার আমরা বানিয়েছি। তানজিদ হাসান তামিম যখন টার্গেটটা 250-এর ওপরে, ওই সময়টা 6 ইনিংসে তার রান মাত্র 56, অ্যাভারেজ মাত্র 9.33, স্ট্রাইক রেটটা 100, সর্বোচ্চ তিনি করেছেন 17, অর্থাৎ 250 রানের লক্ষ্যমাত্রা বা 250 রানের বেশি লক্ষ্যমাত্রা যখন ওয়ানডে ক্রিকেটে তানজিদ তামিম ব্যাটিং করেছেন, তার গড়টা মাত্র 9.33 এবং সর্বোচ্চ কোনো একদিন তিনি 17 রানের একটা ইনিংস খেলতে পেরেছেন। সো এটাই কিন্তু ক্রাইসিসটা বোঝাচ্ছে যে রান যখন বেশি তাড়া করতে হচ্ছে, ওই প্রেশারটা তানজিদ তামিম কেন ঠিকঠাক মতো সামলাতে পারছেন না। আমরা একটু টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে দেখতে চাই। অনেক হয়তো বলতে পারেন যে ওয়ানডে ফরম্যাটটা নিয়ে কথা বলছি, টি-20 ফরম্যাটে আসলে কী অবস্থা। টি-20 ফরম্যাটে তানজিদ তামিম হিজ আ ট্রিমেন্ডাস ব্যাটার। আমরা একটু টি-20 ফরম্যাটে তার পরিসংখ্যানটা লক্ষ্য করব। টি-20 ফরম্যাটে এখানেও একটা শুভঙ্করের ফাঁকি আছে। টি-20 অ্যাভারেজ ওয়েন টার্গেট ইজ বিলো 140, অর্থাৎ 140-এর নিচে টার্গেট যখন ব্যাটিং করছে বাংলাদেশ, তখন তানজিদ হাসান তামিমের অ্যাভারেজটা 61.17, অর্থাৎ চেস করছেন ওই সময়টায় লক্ষ্যমাত্রাটা যখন 140-এর নিচে 61 গড়ে ব্যাটিং করেছেন, যখন লক্ষ্যমাত্রাটা 140-এর ওপরে, ওই সময়টায় তানজিদের গড়টা গিয়ে নেমে দাঁড়িয়েছে 18.5। তার মানে আপনি আকাশ এবং পাতাল পার্থক্যটা কিন্তু এই জায়গাটায় বুঝতে পারছিলেন। আমরা এর আগে ওয়ানডে ফরম্যাট নিয়ে কথা বলছিলাম, এবারে তার বেস্ট ফরম্যাট যেটা টি-20 ফরম্যাট, সেটা নিয়ে যদি কথা বলি, 61 গড়ে তিনি ব্যাটিং করেছেন যখন লক্ষ্যমাত্রা 140-এর নিচে, কিন্তু 140-এর ওপরে গেলেই তার গড়টা নেমে দাঁড়াচ্ছে 18.5। এখন একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম? তানজিদ তামিমের কি ক্যালিবার নাই, তার কি এবিলিটি নাই? এবিলিটি যদি না থাকতো তাহলে যে ম্যাচগুলো টার্গেট ছোট সেখানে তো তিনি বল পার করতে পারছেন, রান করতে পারছেন, সার্ভাইভ করতে পারছেন। সো এই প্রবলেমটা হয়তো বা ক্রিকেট সাইকোলজির একটা অনেক বড় পাঠের জায়গা অবশ্যই হতে পারে। অন দ্যাট নোট, আমরা এই জায়গাটা থেকে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটাররা একটা সময় বেশ ভালো পারফর্ম করেছেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারা কিভাবে ব্যাটিং করতেন, তারা কিভাবে বড় লক্ষ্যগুলো তারা করতেন, সাকিব আর মাহমুদুল্লাহ সেই পার্টনারশিপটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা এখনও হয়তো বা আমাদের চোখে লেগে আছে। সেই জায়গাগুলো অবশ্যই সিনিয়র ক্রিকেটার্সরা তাদেরকে মোটিভেট করতে পারেন। তবে সাকিবকে নিয়ে যেহেতু কথা বলছিলাম, সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তানি স্পিনার। পাকিস্তানের ন্যাশনাল টি-20 কাপে মাত্র 8 রানে 6 উইকেট নিয়েছেন উসামা মির। তাতেই একটা রেকর্ডের অংশ হয়েছেন এই লেগ স্পিনার। মাত্র চতুর্থ বোলার হিসেবে টি-20-তে 2 বার 6 উইকেট নেওয়ার কীর্তি করেছেন মির। 2013 সালে এই কীর্তি করেছিলেন সাকিব। তালিকার বাকি 2 শ্রীলঙ্কান অজন্তা মেন্ডিস এবং ইন্ডিয়ার আরাজান নাগারওয়ালা। সাকিব আল হাসান আর সিপিএল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য আজন্ম এক নস্টালজিয়া। সেই 2013 থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। টুর্নামেন্টটার অন্যতম আইকনিক মুহূর্ত বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে সাকিবের 6 রানে 6 উইকেট শিকার। সেদিনই যেন সাকিব শিখিয়ে দিয়ে গিয়েছিলেন ভিনদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে গিয়েও টাইগাররা ডমিনেট করতে পারেন। টি-20-তে সাকিবের 6 উইকেট শিকারের সেটাই একমাত্র কীর্তি না। সে বছরের ডিসেম্বরে বিজয় দিবস টি-20-তে প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র 2 ওভার 4 বলে 18 রানে 6 উইকেট নিয়েছিলেন সাকিব। 204 রান করা প্রাইম ব্যাংক সাকিবের বোলিং তোপে মাশরাফির মোহামেডানকে অল আউট করে মাত্র 45 রানে। ব্যাটিংয়ে 28 বলে 57 রান করে অপরাজিত ছিলেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে টি-20 ইতিহাসে সাকিবই একমাত্র ক্রিকেটার নন যার দুইবার ইনিংসে 6 উইকেট আছে। সাকিব এই তালিকায় দ্বিতীয়, প্রথমজন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, আর এই তালিকায় সবশেষ উসামা মির। বৃহস্পতিবার এই কীর্তি গড়েছেন পাকিস্তানি লেগ স্পিনার। তালিকার অন্যজন ভারতের আরজান নাগওয়াসওয়ালা। এই তালিকায় তিনিই একমাত্র পেসার। পাকিস্তানের লেগ স্পিনার উসামা ন্যাশনাল টি-20 কাপে মাত্র 8 রানে 6 উইকেট নিয়েছেন। বৃহস্পতিবার লাহোর ব্লুজের বিপক্ষে শিয়ালকোটের হয়ে উসামা এই কীর্তি গড়েন। এর আগে 2024 পিএসএলে মুলতান সুলতানসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে 40 রানে 6 উইকেট নিয়েছিলেন উসামা মির। আন্তর্জাতিক টি-20তে একাধিকবার 6 উইকেট নেয়া একমাত্র বোলার অজন্তা মেন্ডিস। 2011 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 16 রানে 6 উইকেট নিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার, আর পরের বছরই জিম্বাবুয়ের বিপক্ষে 6 উইকেট নিতে খরচ করেছিলেন মোটে 8 রান। এই তালিকায় তৃতীয় বোলার ভারতের আরজান নাগওয়াসওয়ালা। বাহাতি এই পেসার 2021 সালে মহারাষ্ট্রের বিপক্ষে 19 রানে 6 উইকেট নিয়েছিলেন। 2 বছর পর রেলওয়ের বিপক্ষে নেন 13 রানে 6 উইকেট। এই তালিকায় নাগওয়াসওয়ালাই একমাত্র যিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। উসামা মির 5টা টি-20 খেলে নিয়েছেন 5 উইকেট, আর 12 ওয়ানডেতে উইকেট 15টা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। মালদ্বীপের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে ফুটবলারদের ক্যাম্প, যেখানে দুঃসংবাদ ইনজুরিতে কানাডা প্রবাসী ফুটবলার শুশ্রূষা মণ্ডলের খেলা নিয়ে শঙ্কা। রোনান এবং ডেকলান সুলিভান যোগ দেবেন রবিবার। একটা রিপোর্ট আছে, আমরা দেখে আসবো। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্প শুরু হলো ঢাকার একটি হোটেলে। প্রথম দিনই বড় ধরনের দুঃসংবাদ, কানাডা প্রবাসী ফুটবলার শুশ্রূত মণ্ডল ইনজুরির কারণে এই আসরে খেলাটা এক প্রকার অসম্ভবই বটে। 3 সপ্তাহ আগে শুশ্রূত মণ্ডল একটা ইনজুরিতে পড়েছিলেন, যেটা বাংলাদেশে এসে পরীক্ষা করার পর দেখা গেল আরও 2 সপ্তাহ চলবে। সেই 2 সপ্তাহে সাব চ্যাম্পিয়নশিপ শেষের পথে থাকবে। ইনজুরিতে ক্যাম্পে প্রথম দিন যোগও দেননি শুশ্রূত মণ্ডল। রোনান ও ডেকলান সুলিভান যোগ দিবেন রবিবারে, তবে ফারজাদ আফতাব, আমির সামি ও ইব্রাহিম নেওয়াজরা যথাসময়ে রিপোর্টিং করেছেন। লোকাল ফুটবলারদের মধ্যেও খুশির আমেজ। ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজকে এগিয়ে দিতে তার বাবা এসেছিলেন। প্রথমবার কোনো বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পেরে খুশি ইব্রাহিম। Do you think Bangladesh will champion in this SAF? Hopefully, inshallah. There's a lot of talent, coaches are good, and yeah, hopefully we can succeed in this tournament. ইব্রাহিম নেওয়াজের বাবা ইংলিশ ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শাম এফসির সাবেক ডিরেক্টর। মালদ্বীপে পুরো সাফ আসরে দলকে উজ্জীবিত করতে গ্যালারিতে থাকবেন তিনি। Where, as a dad, as a father, I'm very, very proud. Our whole family is very proud of Ibrahim being asked to come and play or join the national team to play for the first time with the under-20s. সাফ অনূর্ধ্ব-20 জাতীয় দলের ক্যাম্পের ওপেনিং ডেতে ছিল না গণমাধ্যমের আমন্ত্রণ। কিন্তু কেন? এটা কি কোনো গোপন মিশন? ফুটেজ নেবার কিছুক্ষণ পর জানায় নেওয়া যাবে না। একটা দেশের বয়সভিত্তিক জাতীয় দল নিয়ে কেন এত রাগঢাক? বরং গণমাধ্যমের আমন্ত্রণ থাকলে ব্র্যান্ডিং হতো এই তরুণদের, উজ্জীবিত হতেন তারা, প্রচারণা হতো দেশের ফুটবলেরই। বলা হচ্ছে গেল এক যুগের এটাই বাংলাদেশের সবচেয়ে সেরা অনূর্ধ্ব-20 ফুটবল দল। এই দলে দেশি অনেক ট্যালেন্টেড ফুটবলাররাও রয়েছে। তাদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে একই ক্যাম্প এবং একই ট্রেনিং সেশন রাখারও পরিকল্পনা করছে বাফুফে। শুধু তাই নয়, রবিবার ঢাকা আবাহনীর সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে অনূর্ধ্ব-20 ফুটবল দল। আগামী কিছুদিন ট্রেনিং করে 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশের ছেলেরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।